যত বঞ্চনা শিখা তত লেলিহান, রুখে দাঁড়িয়েছে তেজিয়ান সাঁওতাল। শাসনতন্ত্র যা দেখেনি এতকাল, সিধু কানু চাঁদ ভৈরব আগুয়ান। আজ ঐতিহাসিক হুল দিবস বা সাঁওতাল বিদ্রোহ দিবস। ইংরেজদের বিরুদ্ধে স্বাধিকার ফিরিয়ে আনার সংগ্রামের নাম সাঁওতাল বিদ্রোহ, আর এদিনকে স্মরণ করে পালিত হয় এ দিবস। 1855-তে ঘটে যাওয়া বিদ্রোহই ছিল ইংরেজদের দেশ থেকে বহিষ্কার করার প্রথম আন্দোলন। আজ থেকে 168 বছর আগে 1855 সালের 30 জুন সাঁওতাল সম্প্রদায়ের 4 ভাই সিধু, কানহু, চান্দ ও ভাইরোর নেতৃত্বে তারা ব্রিটিশদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছিল। সাঁওতাল বিদ্রোহের লেলিহান শিখা ব্রিটিশ সরকারের মসনদ কাঁপিয়ে দিয়েছিল। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াইসি নিবেদিত সকাল 24-এ। আজ রবিবার 16 আষাঢ় 1431 বঙ্গাব্দ, 30 জুন 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, যেমনটি বলছিলাম, আজ থেকে 168 বছর আগে 1855 সালের 30 জুন সাঁওতাল সম্প্রদায়ের 4 ভাই সিধু, কানহু, চান্দ ও ভাইরোর নেতৃত্বে তারা ব্রিটিশদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছিল। এই যুদ্ধের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সৈন্য ও তাদের দোসর অসৎ ব্যবসায়ী, মুনাফাখোর ও মহাজনদের অত্যাচার, নিপীড়ন ও নির্যাতনের হাত থেকে নিজেদের রক্ষা করা। যুদ্ধে সিধু, কানহু, চান্দ ও ভাইরোর পর্যায়ক্রমে নিহত হলে 1856 সালের নভেম্বর মাসে যুদ্ধ শেষ হয় ও বিদ্রোহের পরিসমাপ্তি ঘটে। সাঁওতাল বিদ্রোহ দিবস নানা আয়োজনে পালন করা হয় বিভিন্ন জেলায়। আমরা চলে যাব নওগাঁয়। নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, শুভ সকাল। আজ ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস। দিবসটি ঘিরে প্রতি বছরই নানা আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। এবছর এই দিবসটি ঘিরে কি কি আয়োজন রাখা হয়েছে, এসব নিয়ে আমাদের জানাবেন। শুভ সকাল। আসলে আপনি যেমনটি বলছিলেন যে মূলত ব্রিটিশ ভারতে এই আন্দোলনটা শুরু হয় এবং সাঁওতালরাই এই আন্দোলনটির আসলে নেতৃত্ব দিয়েছিলেন সেই সময়। এবং আপনি জানেন যে এই উত্তরাঞ্চল, বিশেষ করে নওগাঁ জেলায় সমতলের যে আদিবাসী, তারা কিন্তু তাদের প্রচুর সংখ্যক মানুষজন এখানে বসবাস করে এবং সেই জায়গা থেকে প্রতি বছরই কিন্তু আসলে এইখানে এই আন্দোলনকে ঘিরে যে কর্মসূচি আছে বিভিন্ন ধরনের, এখানকার যারা সাঁওতাল জনগোষ্ঠী আছেন তারা কিন্তু এখানে পালন করে থাকেন। এবং এইখানে শুধুমাত্র কেবলমাত্র র্যালি কিংবা আলোচনা সভা এরকমটাই নয়, এটিকে উপলক্ষে বিভিন্ন ধরনের গান কিংবা সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেগুলো কিন্তু হয়ে থাকে। যদিও বা আজকে প্রথম অর্ধে আসলে কোনো রকমের আনুষ্ঠানিকতা নেই। আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে বিকেল নাগাদ নওগাঁর আগ্রাদিগুন নামে একটি জায়গা আছে, সেখানে প্রচুর সংখ্যক সাঁওতাল জনগোষ্ঠী আছে, সেইখানে একটি র্যালি অনুষ্ঠিত হবার কথা আছে এবং র্যালি পরবর্তীতে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন জাতীয় আদিবাসী পরিষদের একজন নেতা, অর্থাৎ তিনি নওগাঁর জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা জয়নাল আবেদিন মুকুল। আমরা একটু তার কাছ থেকে শুনতে চাই যে আসলে কি কি কর্মসূচি রেখেছেন এবং কতটা সফল হচ্ছে আপনাদের সেই যে আন্দোলন কিংবা সেই যে যাত্রা, সেটা কতটা সফলতার মুখ দেখছে, সেই জায়গাটা আমরা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনারা সবাই জানেন যে 1855 সালে, আজ থেকে 169 বছর আগে, ব্রিটিশ উপনিবেশিক শাসন, জোরদার মহাজনদের যে শোষণ এবং পুলিশি নির্যাতন, তার বিরুদ্ধে জমির অধিকার এবং উৎপাদিত ফসলের অধিকারের দাবিতে সেই দিন সাঁওতাল সহ অত্র অঞ্চলের কৃষকেরা বিদ্রোহ করেছিল এবং সেই বিদ্রোহ দমনের জন্য সেই ব্রিটিশ বাহিনী, বেনিয়া বাহিনী প্রায় 30,000 সাঁওতাল আদিবাসী সহ বিভিন্ন কৃষকদেরকে হত্যা করে। সেই দিবসটা স্মরণ করে আমরা সিধু, কানু, চাঁদ, ভৈরব, ফুলমণি, জালমণিকে স্মরণ করে এবং এই আন্দোলনের ঐতিহ্যকে ধারণ করে আমরা আজকে আগ্রাদিগুন ধামুরহাট উপজেলার সেখানে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এবং জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে সেখানে আমরা সমাবেশ করব, র্যালি করব। এর বাইরেও অন্যান্য জায়গায় এই আন্দোলনটা এবং কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা মনে করি যে আজকে এখনও সেই যে 1855 সালে যে আন্দোলনটা শুরু হয়েছিল, সে আন্দোলনের যে ধারাবাহিকতা, সেটা আদিবাসীরা যেমন অব্যাহত রেখেছে। যে দাবি নিয়ে সেই দিন ঐতিহাসিক যে আন্দোলন হয়েছিল, যে আন্দোলনের পথ ধরে আমাদের বাংলাদেশে তেভাগা আন্দোলন এবং পরবর্তীতে যদি আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, সেটাও কিন্তু এই আন্দোলনের অংশ। তাহলে আজকে আদিবাসীদের অধিকার আদায়ের যে স্বপ্ন, সেটা এখনও বাস্তবায়নে এই লড়াই অব্যাহত রয়েছে আর কি।
ধন্যবাদ মুকুল। আসলে আপনারা শুনছিলেন যে যেই উদ্দেশ্য নিয়ে আন্দোলন চলছিল সেটি তারা পরবর্তী যারা প্রজন্ম আছে তাদেরকে সেই আন্দোলনের সঙ্গে পরিচয় করে দিতে চায়, সেই আন্দোলনের তাৎপর্য সেটি জানাতে চায়। মূলত সেই কারণে তারা এই দিবসটি প্রতি বছর আসলে পালন করে থাকে। হারুনুর রশিদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ। দর্শক, গৌরবময় সাঁওতাল বিদ্রোহ দিবস। সেদিনের সাঁওতাল বিদ্রোহীদের দেশপ্রেমিক সংগ্রাম, আত্মত্যাগ, আদর্শ মুক্তিকামী মানুষের কাছে আজও অনুপ্রেরণার উৎস। আজ এই দিবসটির ১২৯তম বার্ষিকী আমরা দিবসটি ঘিরে নানা আয়োজন নিয়ে জানছিলাম। দর্শক, এবারে আমরা চলে যাব পত্রিকায়, জেনে নেব আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। শুরুতেই আমরা দেখব সমকালের শিরোনামগুলো। শামসুদ্দোহা শুধু গাছের খান না, তলারটাও কুরআন। সাবেক এই পুলিশ কর্তার অন্তত ৫০০ কোটি টাকার সম্পদ, গুলশানে ২০০ কোটি টাকার সরকারি বাড়ি তার দখলে। এ ধরনের অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিলে অন্যদের কাছে শক্ত বার্তা যাবে বলেছেন ডক্টর ইফতেখারুজ্জামান। বেনজির মতিউরের নামে মামলা এ সপ্তাহেই। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও সদ্য সরিয়ে দেওয়া জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানকে আইনের আওতায় আনার ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন আর সময় নেবে না। এরই মধ্যে দুজনের নামে বিপুল সম্পদের তথ্য প্রমাণ পেয়েছে সংস্থাটি। দর্শক, চলে যাব প্রথম আলোতে। ধনীদের ছাড়, কালো টাকা সাদা করার সুযোগ রইল। কিছু সংশোধনী আনার পাশাপাশি নতুন কিছু প্রস্তাব এনে গতকাল জাতীয় সংসদে ২০২৪ সালের অর্থ বিল পাশ হয়। করমুক্ত আয়সীমা বাড়েনি, সর্বোচ্চ কর হার ৩০% পরিবর্তে ২৫%। ১৫% কর দিয়ে কালো টাকা সাদা করা যাবে। ১৫% বেশি কর দিলে করনথি নিরীক্ষা হবে না। ফিরে আসার বিরাট গল্পে আবার চ্যাম্পিয়ন ভারত। সময় মতোই জ্বলে উঠল কোহলির ব্যাট। বার্বাডোজের ফাইনালে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৬ রান করে ম্যান অব দ্য ম্যাচ কোহলি ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের নায়ক। ৫ ওভার বাকি থাকলেও মনে হচ্ছিল টি-২০ বিশ্বকাপ হয়তো নতুন চ্যাম্পিয়নের দেখা পাচ্ছে, সঙ্গে বিশ্ব ক্রিকেটের নতুন চোকার্সেরও। যে দলের কখনো বিশ্বকাপের ফাইনালেই ওঠা হয়নি আগে, সেই দক্ষিণ আফ্রিকা প্রথম ফাইনালে উঠেই এমন খেলেছে যে ভারতের ফিরে আসা সম্ভব বলে মনে হচ্ছিল না। দর্শক, আমরা চলে যাব প্রথম আলোর পর কালের কণ্ঠে। দুর্নীতি করলে কারো রক্ষা নেই বলেছেন প্রধানমন্ত্রী। সরকার দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, দুর্নীতি করলে কারো রক্ষা নেই। দর্শক, কালের কণ্ঠের পরে আমরা দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো দেখব। সর্বোচ্চ কর হার ২৫%ই থাকছে। আমরা প্রথম আলোতেও একই শিরোনাম দেখছিলাম। এনবিআর এর প্রথম সচিবের যত্রতত্র সম্পদের পাহাড়, তদন্তে নেমেছে দুদক। খুলনার ২ বাড়ির নামফলক সরিয়ে ফেলেছে। জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব আবু মাহমুদ ফয়সালের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করেছে দুর্নীতি দমন কমিশন। দর্শক, চলে যাব বণিক বার্তায়। সবচেয়ে বেশি সমিলের সর্বনিম্ন হোটেল রেস্তোরাঁয়, বেসরকারি খাতে ন্যূনতম মাসিক মজুরি। মাসে বেতন মোটে ৪,০০০ টাকা। সংসারের প্রয়োজন মেটাতে গিয়ে প্রায় হিসাব মেলাতে পারেন না রবিউল। কাজ করেন মিরপুরে বেনারসি পল্লীর একটি নামকরা রেস্টুরেন্টে। বছর ৩৫-এর যুবক প্রতি মাসে বাড়িতে টাকা পাঠাতে পারবেন কিনা তা নির্ভর করে রেস্টুরেন্টের ক্রেতাদের দেয়া টিপসের উপরে। ভারতের দ্বিতীয় শিরোপা, আবারও তীরে এসে তরি ডোবালো দক্ষিণ আফ্রিকা। বার্বাডোজের কেনসিংটন ওভালে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে ৭ রানে হেরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হারালো আফ্রিকা। দর্শক, এই ছিল আজকের দিনের প্রধান প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে। কুষ্টিয়ায় লালন অনুসারী বৃদ্ধার ঘর ভাঙচুর ও নির্যাতনের ঘটনা ঘটেছে। দর্শক, বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা কারা করেছে জানা গিয়েছে কিনা এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? সারিকা, আসলে আমরা
দেখেছি বা আমরা গণমাধ্যমকে আমরা যেটি জানতে পেরেছি, গত 26 জুন মসজিদে মাইকিং করে স্থানীয় ফকির লালন সাহেবের যিনি অনুসারী ছিলেন, ফকির গাজীর উদ্দিন ফকির, তিনি কিন্তু তার সমাধিতে তারই স্ত্রী 90 বছর বয়সী চায়না বেগম সেখানে বসবাস করতেন। অর্থাৎ সাইজির রীতি অনুযায়ী তিনি, অর্থাৎ ওই গাজীর উদ্দিন ফকির তিনি মারা যাওয়ার আগে কিন্তু তার স্ত্রীকে বলে গিয়েছিলেন যে তিনি যদি মারা যান তার সমাধির পাশেই তিনি যেন, অর্থাৎ তার স্ত্রী চায়না বেগম যেন থাকেন, এবং প্রতি বছর যে ফকির লালন সাহেবের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু তিনি পালন করেন। এটি দীর্ঘদিন ধরে করে আসছিলেন, কিন্তু হঠাৎই গত বুধবার আমরা দেখেছি, বুধবার ভোর 6টার দিকে স্থানীয় মাতব্বররা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সেই চায়না বেগমের যে বসত ভিটা, বসত বাড়ি, অর্থাৎ গাজীউদ্দিন ফকিরের সমাধির পাশেই যেই বসতি গড়েছিলেন সেই বসতি কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এই বিষয়ে আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি। গত শুক্রবার কিন্তু আমরা দেখেছি যে উভয় পক্ষের সাথে একটা বৈঠক, যখন এই বিষয়টি নিয়ে গণমাধ্যম সরব হয়েছিল, স্থানীয় বাউলরা যখন এই বিষয়টি নিয়ে গণমাধ্যম সরব হয়েছিল, স্থানীয় বাউলরা, বাউল সমাজ যখন বিক্ষুব্ধ হয়েছিল, তখন স্থানীয় প্রশাসন কিন্তু নড়ে চড়ে বসেছিলেন এবং তারা গত শুক্রবার উভয় পক্ষের সাথে একটা সমাধানের বিষয়টি, যেহেতু একটা আলোচিত একটি ঘটনা, সেই বিষয়টি সমাধানের চেষ্টা তারা করেছিলেন থানাতে বসে, এবং সিদ্ধান্ত এমনটি হয়েছে যে গাজীর উদ্দিনের সমাধির পাশে নয়, অন্য একটি জায়গাতে তাদের এই চায়না বেগমের বসতি গড়ে দিবেন, এমনটি সিদ্ধান্ত হয়েছে। যদিও এমন সিদ্ধান্তে হতাশ এবং বিক্ষুব্ধ হয়েছেন চায়না বেগম, তারপরেও বিষয়টি এমনটি সমাধান হয়েছে। তো এই বিষয়ে আমরা বাউল সমাজ অবশ্যই বিক্ষুব্ধ হয়েছিলেন। আমার পাশে একজন প্রবীণ লালন অনুসারী রয়েছেন, আমরা তার সাথে একটু সারিকার কথা বলতে চাই। যে আপনি তো শুনেছিলেন যে টাকিমারাতে, কুষ্টিয়া সদর টাকিমারাতে আপনাদের গাজীউদ্দিন ফকিরের স্ত্রীর বসতি ভেঙে দেওয়া আছে। এই ধরনের কর্মকাণ্ডকে আসলে আপনি একজন প্রবীণ বাউল বা লালন অনুসারী হিসাবে কিভাবে দেখছেন? এই কাজটা অন্যায় করা হয়েছে। তার স্বামীর বাড়ি সে থাকে, তারটা সে খায়, সে একজন নিরীহ লোক, তার বাড়িঘর ভাঙে দিয়ে খুব গুরুতর অন্যায় করা হয়েছে। এর জন্য যারা ভাঙেছে তাদের সাজা হওয়া উচিত। আমরা প্রক্রিয়া এটা মনে করি। আমরা তো মাদারে থাকি, আমরা তো কারো অন্যায় করি না। আমার বাড়ি, আমার ঘর, আমি থাকবো, তুমি ভাঙলা লাগে না। কিন্তু অন্যায় করা হয় নাই, অন্যায় করা হয়। এর বিচার তোমরাই যে বলো। সারিকা, আসলে এই প্রবীণ বাউল, প্রবীণ লালন অনুসারী, তিনি কিন্তু চাইলেন যে সেদিনের যে ঘটনা আসলে ঘটানো হয়েছে, স্থানীয় মুসল্লিরা বা স্থানীয় কিছু মাতব্বর যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হোক, এবং এই ধরনের ঘটনা যাতে করে আর পুনরায়ভাবে না ঘটে সেটিও কিন্তু তারা চাইছেন। সারিকা, আসলে বিশেষ আমরাও আশা করব এর সুষ্ঠু বিচার হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শরীফ বিশ্বাস। দর্শক, হয়তো আপনারা এরই মধ্যে জেনে থাকবেন এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। তবে বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পেছানো হয়েছে। শনিবার আন্তঃশিক্ষা বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ৮ জুলাই পর্যন্ত স্থগিত থাকবে এসব বোর্ডের শিক্ষা পরীক্ষা। আগামী ৯ জুলাই থেকে শুরু হবে পরীক্ষা। এবার দেশের ১১টি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৪,৫০,৭৯০ জন পরীক্ষার্থী। গেলবারের চেয়ে এবার ৯১,৪৪৮ জন পরীক্ষার্থী বেশি। দর্শক, এই পর্যায়ের সময় হলো কেওয়াইসি নিবেদিত সকাল 24 ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ কেওয়াইএস স্টিল নিবেদিত সকাল 24-এ। দর্শক, এবার একটু আবার আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমরা জানবো। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে 6 বিভাগে 2 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বান্দরবানে পাহাড় ধসে এক কৃষকের মৃত্যু হয়েছে। এরই মধ্যে বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বান্দরবানের নাইখংছড়িতে পাহাড়ের মাটি ধসে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার জেলায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরে জানিয়েছে 6 বিভাগের কিছু জায়গায় অতি ভারী 289 মিলিমিটার বৃষ্টিও হতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দর্শক, এবার একটু আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়েও আমরা জেনে আসবো। দেখে নেব আজকে সারাদিনটি বিভিন্ন বিভাগে কেমন আবহাওয়া পরিস্থিতি বিরাজ করবে। সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা দেখব। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 31.9 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 34.4, সর্বনিম্ন 27.9। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 30.5, সর্বনিম্ন 27.8। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 30.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.4 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 32.1, সর্বনিম্ন 27। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 32, সর্বনিম্ন 27.6। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 32.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.5 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে বান্দরবানে 24.4 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনায় 35 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দর্শক, আবহাওয়া বার্তাটি জানছিলাম। আজ মোটামুটি সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অবশ্যই যারা ঘর থেকে বাইরে বেরোবেন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বের হবেন। দর্শক, এবার একটু আমরা দিনাজপুর থেকে ঘুরে আসব। দিনাজপুরের লিচুর পাশাপাশি আমের সুখ্যাতিও কিন্তু কম নয়। কিন্তু এবছর দিনাজপুরের আম কিন্তু দ্বিতীয়বারের মতো ইউরোপে রপ্তানি হতে যাচ্ছে। আমরা একটু আমের উৎপাদন এবং আমের দরদাম নিয়ে জেনে আসব। দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিপুল সরকার সানি। সানি, শুভ সকাল। দিনাজপুরে এবার আমের ফলন কেমন হয়েছে এবং দরদাম কেমন পড়ছে? সারিকা, শুভ সকাল। আপনি যেমনটি বলছেন যে দিনাজপুরে লিচুর পাশাপাশি আমও বেশ কিছু অর্জন করতে শুরু করেছে এবং দিনাজপুরে কিন্তু প্রচুর পরিমাণে এখন আম উৎপাদন হচ্ছে, যেগুলো দিনাজপুর থেকে ঢাকা সহ বিভিন্ন দেশের বিভিন্ন জেলায় এখান থেকে যাচ্ছে। এবং আজকে আমি আমবাজারে রয়েছি দিনাজপুরে, এটা কালীতলা ফল মার্কেট, যেখানে লিচু, আম সহ মৌসুমী ফলগুলো এখানে আসলে আমের বেচে কেনা হয়। এই এখন বৃষ্টি চলছে, ফলে বেচা বিক্রিটা কিছুটা স্থগিত। সকাল থেকে বৃষ্টির কারণে আজকে একটু ভাটা পড়েছে। আমি যদি আজকের আমের যে মূল্য, সেই মূল্যটা যদি বলি, আম্রপালি জাতের আম বড় মানে বিক্রি হচ্ছে 2000 থেকে 2300 টাকা প্রতি মন, মাঝারি জাতের বিক্রি হচ্ছে 1400 থেকে 1700 টাকা, একেবারে ছোট যেটি সেটি 900 থেকে 1200 টাকা প্রতি মন হিসেবে বিক্রি হচ্ছে। হাড়ি ভাঙ্গা আম বিক্রি হচ্ছে একেবারে যেটি বড় সাইজের, সেটি হলো 1700 থেকে 1400 টাকা, মাঝারি সাইজের 1400 থেকে 1600 টাকা, এবং হাড়ি ভাঙ্গা একেবারে ছোট যেটা সেটি 1000 থেকে 1300 টাকা মন দরে বিক্রি হচ্ছে। মিষ্টি ভোগ পাকা আম বিক্রি হচ্ছে বড় যেটি, সেটি হলো 2200 থেকে 2600 টাকা, এবং যেটি একটু মাঝারি সেটি 1600 থেকে 2000 টাকা। ল্যাংড়া যেটি ভালো সেটি 1400 থেকে 2800, এবং যেটার নিচে সেটি হলো 2000 থেকে 2200 টাকা কেজি প্রতি মন হিসেবে বিক্রি হচ্ছে। এবং লোকনা জাতের আম যেটি 1200 থেকে 1600 টাকা প্রতি মন হিসেবে বিক্রি হচ্ছে। এখানে গুটি আমও রয়েছে, গুটি আম বিক্রি হচ্ছে 800 থেকে 1400 টাকা প্রতি মন, এবং সূর্যপুরি আম এটি বিক্রি হচ্ছে 1200 থেকে 1600 টাকা প্রতি মন।
এবং এখানে যারা ব্যবসায়ী রয়েছেন এখানে তারা বলছেন যে প্রতিদিন এখানে 15 থেকে 20 গাড়ি আম দেশের বিভিন্ন স্থানে এখান থেকে রপ্তানি হয়। এবং এখানে যারা আম নিয়ে এসেছেন যেখানে কৃষক বাগানে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে গত বছরের তুলনায় এবারে আমের দামটা বেশি। তবে তারা একটি বিষয় বলেছে যে গত বছরের তুলনায় এবার আমের উৎপাদনটা কিছুটা কম হয়েছে, তীব্র দাবদাহের কারণে আম ঝলসে গেছে। সারিকা, এই ছিল দিনাজপুর আম বাজারে। বিপুল সরকার সানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দিনাজপুরের আমের উৎপাদন নিয়ে আমরা জানছিলাম। এবার একটু আমরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আসব। আজ 30 জুন, আজকের এই দিনটি আপনাদের কিংবা আপনাদের প্রিয়জনের যাদের জন্মদিন তাদেরকে সকাল 24-এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, আপনাদের পাশাপাশি আজকের এই দিনে কোন কোন বিশিষ্ট ব্যক্তির জন্মদিন তাও আমরা এক ঝলকে দেখে নেব, তাদের শুভেচ্ছা জানাবো, তাদের কয়েকটি বিখ্যাত কাজ নিয়েও আমরা জানবো। 1817 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ব্রিটিশ উদ্ভিদ বিজ্ঞানী এবং অভিযাত্রী স্যার জোসেফ ডাল্টন হুকার। তিনি ভৌগোলিক উদ্ভিদবিদ্যার একজন প্রতিষ্ঠাতা এবং চার্লস ডারউইনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাকে ব্রিটিশ বিজ্ঞানের সর্বোচ্চ সম্মান প্রদান করা হয়। 1939 সালের এই দিনে জন্মগ্রহণ করেন লেখক হোসে এমিলিও পাচেকো। ছিলেন মেক্সিকোর তরুণ প্রজন্মের শীর্ষ সারির কবি, ঔপন্যাসিক, নাট্যকার, ছোট গল্পকার, অনুবাদক ও প্রাবন্ধিক। তাকে 20 শতকের দ্বিতীয়ার্ধের মেক্সিকোর কবিদের মধ্যে একজন প্রধান কবিরূপে বিবেচনা করা হয়। 1943 সালের এই দিনে জন্মগ্রহণ করেন লেখক আহমদ ছফা। ছিলেন একাধারে লেখক, ঔপন্যাসিক, কবি ও চিন্তাবিদ। আহমদ ছফা সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় প্রতিভার স্বাক্ষর রেখেছেন দীপ্তিময়ভাবে। গল্প, গান, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, অনুবাদ, ইতিহাস, ভ্রমণ কাহিনী মিলিয়ে 30টির বেশি গ্রন্থ রচনা করেছেন। তার জীবদ্দশায় আহমদ ছফার রচনাবলী প্রকাশ শুরু হয়। তার রচনাবলী 9 খণ্ডে প্রকাশিত হয়েছে। 1985 সালের এই দিনে জন্মগ্রহণ করেন আমেরিকান সাঁতারু মাইকেল ফ্রেড ফেলপস। তিনি মোট 28টি পদক নিয়ে সর্বকালের সবচেয়ে সফল এবং সর্বাধিক পদকজয়ী অলিম্পিয়ান। 2008 বেজিং গেমসে 8টি স্বর্ণপদক জিতে অলিম্পিক গেমসের রেকর্ড করেছিলেন তিনি। পরপর 4টি অলিম্পিক গেমসের সবচেয়ে সফল অ্যাথলেটও মাইকেল ফেলপস। দর্শক, এই ছিল কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24 আজকের আয়োজনে। দেখা হবে আগামী পর্বে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। সবাইকে শুভ সকাল।